দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা ভালো আছো সবাই? আজকে আমরাও আর্থিক বিবরণী নিয়ে আলোচনা করব। এই জন্য আলোচনা করা হবে যে আর্থিক বিবরণী সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তোমাদের। আর্থিক বিবরণী যদি তোমরা ভালো শিখে নাও তাহলে বোর্ডের পরীক্ষায় তোমাদের রেজাল্ট ভালো হবে। আর্থিক বিবরণীর মূল কনসেপ্ট যা ছিল সেটা হচ্ছে, শুরুতে তোমার একটা রেওয়ামিল এবং কিছু সমন্বয় দেওয়া থাকবে। রেওয়ামিল এবং সমন্বয় থেকে রেওয়ামিল এবং সমন্বয় বিবেচনা করে বিক্রয় সংক্রান্ত যে আয়গুলো থাকবে সেখান থেকে ক্রয় সংক্রান্ত যে ব্যয় থাকবে সেগুলো মাইনাস করবা। বিক্রয় সংক্রান্ত আয় থেকে ক্রয় সংক্রান্ত ব্যয় মাইনাস করে মোট লাভ বের হবে। মোট লাভ বের করার পরের স্টেজ হচ্ছে, আমাদের উদ্দেশ্য যেহেতু লাভ নির্ণয় করা, এই জন্য পরিচালন ব্যয়, যতগুলো পরিচালন ব্যয় থাকবে সবগুলো মাইনাস হবে। পরিচালন ব্যয় অর্থ কম্পালসারি চার্জ, যে চার্জগুলো তোমার খুব দ্রুত শোধ দিতে হবে, সেগুলো হচ্ছে পরিচালন ব্যয়। ওই পরিচালন ব্যয়গুলো মাইনাস হবে, আর অন্যান্য যদি আয় থাকে সেগুলো প্লাস হবে। তারপরে নেট লাভ বের হবে। নেট লাভের পরের স্টেজ হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুত করা। আর্থিক বিবরণী প্রস্তুতের ক্ষেত্রে সম্পদগুলো লিখবা। সম্পদ অর্থ সর্বশেষ সম্পদ যেগুলো আছে, সর্বশেষ সম্পদগুলো লিখতে হবে। এখান থেকে সর্বশেষ দায় যা থাকবে সেগুলো মাইনাস করতে হবে। সর্বশেষ সম্পদগুলো একদিকে লিখবা, আর সর্বশেষ দায়গুলো একদিকে লিখবা। লিখে তারপর আমাদের দেখা যাবে, তুমি যদি সমাধান সঠিকভাবে করো তাহলে দেখা যাবে যে আমাদের দুই দিক সমান হয়ে যাবে। সম্পদের দিক এবং দায়ের দিক দুই দিকই সমান হয়ে যাবে যদি সঠিকভাবে কাজ করো তাহলে। আর সঠিকভাবে কাজ না হলে স্বাভাবিকভাবে সমান হবে না। এ হচ্ছে প্রাথমিক ধারণা আর্থিক বিবরণীর উপরে। এটা হচ্ছে প্রাথমিক ধারণা। এই প্রাথমিক ধারণা থেকে তোমাদের কারো কিছু জানার থাকলে বলো। প্রাথমিক ধারণা থেকে যদি কারো কিছু জানার থাকে তাহলে বলো। প্রাথমিক ধারণা থেকে কারো কিছু জানার আছে? তারপরে একটা স্লাইড দেখতে পাচ্ছ। এই স্লাইডে একটা রেওয়ামিল উল্লেখ আছে। রেওয়ামিল, পরের স্লাইডে কিছু সমন্বয় উল্লেখ আছে। সমন্বয় মানে রেওয়ামিল তৈরি পর্যন্ত যেগুলো বিবেচনা করা হয়নি। তারপরে স্লাইডে সৃজনশীল প্রশ্নের নিয়ম অনুযায়ী ক, খ এবং গ এর উত্তর লেখা আছে। তাহলে আমরা এখন স্লাইডটা দেখি। স্লাইডটা দেখতে পাচ্ছ তোমরা? স্লাইডের শুরুতে দেখো আছে অগ্রিম আয়। অগ্রিম আয় মানে যা তুমি গ্রহণ করেছো এবং যা গ্রহণ করার পর তোমার এখনো অর্জিত হয়নি, মানে তুমি আর্ন করনি, অগ্রিম স্বরূপ গ্রহণ করেছো। তাহলে এটা কি আয়ে লেখা যাবে? অগ্রিম স্বরূপ যদি গ্রহণ করো তাহলে সেটা আয়ের মধ্যে বলা যাবে না। এই অঙ্ক হচ্ছে রেওয়ামিলের অঙ্ক। 2017 সালের 31শে ডিসেম্বর তারিখে এই অঙ্ক। ঋণ গ্রহণ আছে 5% হারে 1/7/17 তারিখে 54,000। এই 54,000-এর উপরে তোমাদের সুদ দিতে হবে কত দিনের?
অঙ্ক হচ্ছে 2017 সালের 31শে ডিসেম্বর তারিখের অঙ্ক। সুদ দিতে হবে কত দিনের? জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত হাতে গুনলে 6 মাস হবে। 6 মাসের সুদ দিতে হবে। ঋণের উপরে 6 মাসের সুদ দিবা। অগ্রিম গ্রহণ। অগ্রিম গ্রহণ মানে এখনও তুমি আর্ন করনি, কিন্তু যে কোনো কারণেই হোক অগ্রিম নিয়েছো কারো কাছ থেকে, তাহলে অগ্রিম আয় আর অগ্রিম গ্রহণ দুইটাই দায়ের মধ্যে যাবে। তারপরে ক্রয় এবং বিক্রয় আছে। বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে ক্রয় লিখবা, বিক্রয় সংক্রান্ত আয়ের মধ্যে লিখবা। মূলধন আছে 90,000, সেখান থেকে উত্তোলন বাদ যাবে। দেনাদার 1,08,000, তার মানে দেনাদারের কাছ থেকে 1,08,000 টাকা পাওয়া যাবে। পাওনাদার 20,000, পাওনাদারকে দিতে হবে 20,000 টাকা। ব্যাংক চার্জ 5,000 টাকা, এটা অন্যান্য ব্যয়ের মধ্যে যাবে। হাতে নগদ সম্পদে যাবে। তারপর স্থায়ী আমানত সম্পদে যাবে। বেতন ও মজুরি আছে, কোথায় যাবে? বেতন ও মজুরি যাবে ব্যয়ের মধ্যে। এরপরে আমাদের নেক্সট স্লাইড দেখো। নেক্সট স্লাইড দেখতে পাচ্ছ? এখানে বলা আছে যে অগ্রিম আয়ের অর্ধেক অর্জিত হয়েছে। তার মানে যে টাকা অগ্রিম ছিল এই টাকার মধ্যে অর্ধেক টাকা এখন আয় স্বরূপ বিবেচনা করতে হবে, আর বাকি অর্ধেক দায়ের মধ্যে থাকবে। মুনাফাবিহীন বিক্রয় 3,000 টাকা হিসাবভুক্ত হয়নি। মুনাফাবিহীন বিক্রয় মানে যে বিক্রয়ের ব্যাপারে যে বিক্রয় তুমি করেছো কিন্তু যে দামে ক্রয় করেছো ওই দামেই বিক্রয় করেছো, তাহলে এ ধরনের বিক্রয় এবং ক্রয়ের কোনো অর্থ আছে? এ ধরনের বিক্রয় এবং ক্রয়ের কোনো অর্থ নাই। এই জন্য যেহেতু অর্থ নাই, এ ধরনের বিক্রয় এবং ক্রয়ের অর্থহীন, এই জন্য বিক্রয় থেকেও বাদ যাবে 3,000, আবার ক্রয় থেকে বাদ যাবে 3,000। সমাপনী মজুদ পণ্য আছে 1,12,000 টাকা। সমাপনী মজুদ পণ্যের যে টাকা আছে এই টাকা বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে বিয়োগ করে দেখাবা। বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে বিয়োগ করে দেখাতে হবে। বিক্রয় ফেরত 6,000 টাকা হিসাবভুক্ত হয়নি। বিক্রয় করছিল, এখন ফেরত আসছে। ফেরত আসার ফলে বিক্রয় খাতে তোমার আয় কমে যাবে। এই জন্য বিক্রয় খাতে আয় যেহেতু কমে যাবে, এই জন্য বিক্রয় থেকে মাইনাস করে দেখাতে হবে। আরেকটা প্রভাব কি হবে? বিক্রয় থেকে মাইনাস করে দেখাবা। আর আরেকটা প্রভাব কি হবে? দেনাদার কমে যাবে। যারা তোমাকে ফেরত দিয়ে দিল তাদের কাছ থেকে এখন আর কোনো টাকা পাওয়া যাবে না, এই জন্য দেনাদারের পরিমাণ কমে যাবে। কুঋণ সঞ্চিতি 5% বিবেচনা করো, মানে দেনাদারের উপরে আদায় হবে না বলে অনুমান করা হচ্ছে 5%। দেনাদার যে টাকা আছে ওই টাকা থেকে বিক্রয় ফেরত সমন্বয়ে যে টাকা আছে, বিক্রয় ফেরত আসলে দেনাদার কমে যায়। এই জন্য বিক্রয় ফেরত সমন্বয়ে 6,000 টাকা মাইনাস করবা। 6,000 টাকা মাইনাস করে 5% হারে কুঋণ সঞ্চিতি বিবেচনা করতে হবে। 5% হারে কুঋণ সঞ্চিতি বিবেচনা করতে হবে, মাইনাস করতে হবে। এই জন্য যে এখন আর তো তোমার দেনাদার পূর্বের টাকা নাই। বিক্রয় ফেরত যখনই চলে আসবে তখন তোমার দেনাদার কমে যাবে, এই জন্য মাইনাস হবে। 15,000 টাকার পণ্য অগ্নি বিনষ্ট হয়েছে।
পণ্য অগ্নিবিনিয়োগ পণ্য হিসাব বলে কোনো হিসাব লেখা হয়? পণ্য কোথায় লেখা হয়? ক্রয়ের মধ্যে। যদি কোনো পণ্য বিনষ্ট হয় তাহলে পণ্য ক্রয়ের পরিমাণ কমে যাবে। পণ্য ক্রয়ের পরিমাণ কমে যাওয়ার কারণে ক্রয় থেকে মাইনাস হবে। আবার এটাকে অস্বাভাবিক খরচ বলে। অস্বাভাবিক খরচ বা বিবিধ ক্ষতি বলা হয়। আবার অন্যান্য ব্যয়ের মধ্যে নেট মুনাফা নির্ণয়ের সময় বাদ দিয়ে দেখাতে হবে। এরপরে জানতে চাওয়া হয়েছে অস্বাভাবিক ব্যয় কত, মোট লাভ নির্ণয় করো, নেট লাভ নির্ণয় করো। এখানে কয়ের উত্তর দেখতে পাচ্ছ, তাই না? এখানে যেটা বলা হচ্ছে যে তোমার অস্বাভাবিক ব্যয় অর্থ যত টাকার পণ্য বিনষ্ট হয়েছে 15,000 টাকা অস্বাভাবিক ব্যয়ের মধ্যে লিখতে হবে। 15,000 টাকা লিখতে হবে অস্বাভাবিক ব্যয়ের মধ্যে। এরপরে দেখো আমরা দেখি নেক্সট স্লাইড দেখি। এরপরে নেক্সট স্লাইডে দেখতে পাচ্ছ কি আছে? নেক্সট স্লাইডে কি আছে? মোট লাভ নির্ণয়ের ব্যাপার আছে, তাই না? নেক্সট স্লাইডে মোট লাভ নির্ণয়ের ব্যাপার আছে। মোট লাভ নির্ণয়ের ব্যাপার আছে। তো নেক্সট স্লাইডে মোট লাভ নির্ণয়ের যে ব্যাপার, এখানে বিক্রয় 1,50,000 টাকা লিখতে হচ্ছে প্রথমে। বিক্রয় 1,50,000, সেখান থেকে যেটা কিছুক্ষণ আগে বলা হলো যে মুনাফাবিহীন বিক্রয় মাইনাস করে 1,47,000। এখান থেকে বিক্রয় ফেরত আবার 6,000 টাকা মাইনাস করে কত আসলো? 1,41,000 টাকা আসলো। এটা বিক্রয় খাতে আয়, আমাদের বিক্রয় খাতে আয়ের পরিমাণ। এখন আয়ের পেছনেই ব্যয় আসছে। আয় কখনো ব্যয় না করলে হবে না। ব্যয় কত টাকা? ব্যয়টা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে যে টাকা আসে। ক্রয় আছে, ক্রয়ের পরিমাণ দেখানো হলো। এখান থেকে মুনাফাবিহীন বিক্রয় 3,000 মাইনাস, অগ্নি বিনষ্ট পণ্য 15,000 টাকা মাইনাস করতে হবে। তারপর তোমার অবিকৃত পণ্য 1,18,000 টাকা মাইনাস করলে দেখো বিক্রিত পণ্যের ব্যয়ের টাকা মাইনাস 61,000 আসে। এখানে খুব গুরুত্ব সহকারে লক্ষ্য করো। 61,000 যদি ক্লাসে আসতো, ক্লাসে আসলে বিক্রয় থেকে মাইনাস হতো। এখানে 61,000 টাকা আসলো মাইনাসে, তাহলে কি হবে? তাহলে কি বিক্রয় থেকে মাইনাস করা যাবে? মাইনাসে কি হয়? এখানে প্লাস করে দেখাতে হবে। এখানে তাহলে 61,000 টাকা প্লাস করে দেখালে 1,41,000 আর 61,000 যোগ করলে মোট মুনাফা হয়ে যাচ্ছে 2,02,000 টাকা। এই স্লাইডে কারো কোনো কিছু জানার আছে? কারো কোনো কিছু জানার থাকলে বলো। এই স্লাইডে যদি কারো কিছু জানার থাকে আমাকে বলো। টোটাল এই যে বিক্রয় যত টাকা হলো, নেট বিক্রয় থেকে আয়গুলো মাইনাস করে দেখানো হচ্ছে, তাই না? শাওন চৌধুরী কিছু বলবা তুমি? হ্যাঁ, 61,000 যদি প্লাসে আসতো, প্লাসে আসলে তখন 1,41,000 থেকে 61,000 মাইনাস করতাম। কিন্তু এখানে 61,000 চলে এসছে মাইনাসে, তাহলে কি হবে? প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে যাওয়ার ফলে তোমার মোট লাভ হয়ে যাচ্ছে 2,02,000 টাকা।
এই স্লাইড থেকে যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা এর পরের স্লাইড দেখব। পরের স্লাইডে দেখো, পরের স্লাইডে নেট লাভ নির্ণয় দেখানো আছে। মোট লাভ ওখানে যে টাকা নির্ণয় হয়েছে, তাই না? মোট লাভ যে টাকা নির্ণয় হয়েছে ওই টাকার উপরে এখন আমরা মোট লাভ যে টাকা নির্ণয় হয়েছে ওই টাকা থেকে এখন অন্যান্য ব্যয় আরও আছে, অন্যান্য ব্যয়গুলো মাইনাস করব। লাভ বের করা মানে খেয়াল রাখতে হবে যে মোট লাভ থেকে অন্যান্য ব্যয় হলে মাইনাস হবে, আর অন্যান্য আয় যদি থাকে তাহলে প্লাস হবে। এখানে যা দেখা যাচ্ছে যে পরিচালন ব্যয়ের মধ্যে আছে কত? বেতন ও মজুরি 20,000 টাকা, এটা ব্যয়। নতুন কুরিন সঞ্চিতির যে টাকা, এই টাকা আসতেছে দেনাদার যত টাকা আছে দেনাদারের টাকা থেকে সমন্বয়ে বিক্রয় ফেরত আছে না, এই বিক্রয় ফেরতের টাকা মাইনাস করা হয়েছে। বিক্রয় ফেরতের টাকা মাইনাস করে তারপর পার্সেন্টেজ ধরা হবে কুরিন সঞ্চিতি। তারপর তোমাকে যদি জানতে চাওয়া হয় পরিচালন মুনাফা নির্ণয় করো, তাহলে উত্তর 1,76,900 টাকা উত্তরে অঙ্ক শেষ হবে। সবসময় যে নিট লাভ চাইবে তা না, অনেক সময় বলা হতে পারে পরিচালন মুনাফা নির্ণয় করো, তখন শুধু পরিচালন ব্যয়গুলো মাইনাস করে চলে আসবে পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা এখানে হচ্ছে 1,78,900 টাকা। এখান থেকে অপরিচালন ব্যয় বা অন্যান্য ব্যয়গুলো মাইনাস হবে। অপরিচালন ব্যয় বা অন্যান্য ব্যয়ের মধ্যে ঋণের সুদ আছে, 1/7 তারিখে ঋণ গ্রহণ আছে না? 1/7 তারিখে ঋণ গ্রহণ হলে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত যদি কোনো, তাহলে কয় মাসের ঋণের সুদ হয়? 6 মাসের ঋণের সুদ হয়। 6 মাসের ঋণের সুদ এখানে হচ্ছে 1,350 টাকা। অগ্নি বিনষ্ট পণ্য আছে 15,000, অগ্নি বিনষ্ট পণ্য 15,000 মাইনাস হবে। ব্যাংক চার্জ 5,000 টাকা, এটাও অন্যান্য ব্যয় বা অপরিচালন ব্যয়ের ভিতরে আসবে। তারপরে এখানে ব্যয়ের সমষ্টি হচ্ছে 21,350 টাকা। উপরে পরিচালন মুনাফা ছিল 1,76,900 টাকা। এখান থেকে অপরিচালন ব্যয়ের 21,350 টাকা মাইনাস করলে হয় 1,55,550 টাকা। তারপর যোগ অপরিচালন আয়। অপরিচালন আয়ের মধ্যে এখানে বলা ছিল যে অগ্রিম আয়ের অর্ধেক অর্জিত হয়েছে, ওই অর্ধেক টাকা এখন আয় হবে। ওই অর্ধেক টাকা আয় হয়ে যাচ্ছে, তাহলে আয়ের পরিমাণ কত দাঁড়াচ্ছে এখন? ওই আয়ের পরিমাণ 3,000 টাকা। তাহলে 1,55,550-এর সাথে 3,000 যোগ করলে নেট মুনাফা হচ্ছে 1,58,550 টাকা। আলোচ্য সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে আমাদের চেয়েছে প্রথমে অস্বাভাবিক ব্যয় কত। অস্বাভাবিক ব্যয় আসলো অগ্নিবিনষ্ট পণ্য। মোট লাভ কত, নেট লাভ কত, তাই না? এই পর্যন্ত তাহলে যদি কোনো কিছু জানার থাকে তাহলে বলো। নেট লাভ নির্ণয় পর্যন্ত যদি কিছু জানার থাকে বলো। আনাপ বলো। অস্বাভাবিক ব্যয় অর্থ কোনো পণ্য অগ্নিবিনষ্ট হয়ে যাওয়া, চুরি হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, এই ধরনের ব্যয়কে বোঝায়। এটাকে তুমি বিবিধ ক্ষতিও বলতে পারো। শাহরিয়ার কি বলতে যাচ্ছিল? পরিচালন ব্যয় ছাড়া অন্য যে ব্যয়গুলো থাকে সেগুলো হচ্ছে অন্যান্য ব্যয় বা অপরিচালন ব্যয়।
পরিচালন ব্যয় ছাড়া অন্যান্য যে ব্যয় থাকে তাই হচ্ছে অপরিচালন ব্যয়। আর কিছু? সেট ডাউন। আর কারো কোনো কিছু জানার আছে? রেওয়ামিল কোড থেকে তাহলে আবার দেখো, রেওয়ামিল থেকে দেখে তারপরে কোনো প্রশ্ন থাকলে বলো। রেওয়ামিল থেকে আবার দেখো, রেওয়ামিল থেকে আবার দেখে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলো, এবং আমরা যদি প্রশ্ন না থাকে তাহলে এই একই প্রবলেম থেকে সৃজনশীল অন্য কিভাবে আসতে পারে তা আলোচনা করব। এখন একই প্রবলেম থেকে তোমাকে তোমার সৃজনশীল অন্য কিভাবে আসতে পারে তা আলোচনা করা যায়। কোনো কোশ্চেন আছে এখানে? আবিদ, তাহলে তুমি একটু দাঁড়াও। আমাদের এখন এই যে রেওয়ামিল দেখতে পাচ্ছ, রেওয়ামিলে তোমাকে যখন চাইবে মোট সম্পদ নির্ণয় করো, তখন রেওয়ামিল আর সমন্বয় মিলিয়ে কোনগুলিকে এর ভিতরে দিবে? রেওয়ামিলে কোনটা? বিক্রয় সম্পদে আমি বলছি যে তোমাকে জিজ্ঞেস করা হলো মোট সম্পদ নির্ণয় করো। দেনাদার, দেনাদার কোন টাকাটা দিবে? শুধু কুরিন বাদ দিয়ে? হ্যাঁ, শুধু কুরিন বাদ দিয়ে? রেওয়ামিলের কুরিন সঞ্চিতি কখনো দেনাদার থেকে বাদ যায় না, কারণ রেওয়ামিলের যে কুরিন সঞ্চিতি বলা আছে এটা বোঝায় যে অলরেডি বাদ দেওয়া আছে। রেওয়ামিলের যে কুরিন সঞ্চিতি আছে না, এটা বোঝায় অলরেডি বাদ দেওয়া আছে। এই জন্য রেওয়ামিলের কুরিন সঞ্চিতি কোনো সময় বাদ দেওয়া যাবে না। আর কোনটা মনে হচ্ছে তোমার সম্পদে আসবে এরকম? হ্যাঁ, হাতে নগদ, এটা আসবে, ঠিক আছে। তারপর স্থায়ী আমানত, এটাও ঠিক আছে। এখানে সম্পদের মধ্যে দিবে দেনাদার, মানে প্রকৃত দেনাদার। রেওয়ামিলে যে দেনাদার ছিল ওই দেনাদারের পর ফেরত আসার কারণে দেনাদার কমে গেছে, এই জন্য বিক্রয় ফেরত মাইনাস করে কুরিন সঞ্চিতির টাকা মাইনাস করে যে দেনাদার হয় ওই দেনাদার লিখতে হবে সম্পদে। তারপরে হাতে নগদ তুমি বলেছো ঠিক আছে, স্থায়ী আমানত বলেছো এটাও ঠিক আছে, এবং সমন্বয় থেকে দেখো কোনটা বলবা। সমন্বয় থেকে কোনটা বলবো এবার? অগ্রিমায়ের অর্ধেক অর্জিত হয়েছে, এর সাথে সম্পদের কোনো সম্পর্ক নাই। এখানে সমন্বয়ে যা দেখতে পাচ্ছ, সমন্বয় থেকে সমাপনী মজুদ পণ্য 1,12,000 যে টাকা আছে না, এই 1,12,000 টাকাও সম্পদে আসবে। এইভাবে মোট সম্পদের পরিমাণ কমপ্লিট হবে। তারপরে তোমার যদি অন্য কোনো কিছু চাইলে বলো। এরপর এখন অন্য কোনো ব্যাপারে যদি কোনো কিছু জানার থাকে বলো। মানে এখানে কি চাইলো? এখানে যা চাইলো মোট সম্পদের পরিমাণ, তাই না? যদি অন্য কোনো কিছু চাই তাহলে বলো। সেট ডাউন, অমিত, সেট ডাউন। যে অংশ অর্ধেক অগ্রিমায়ের যে অর্ধেক অর্জিত হয়েছে আর বাকি টাকা তার মানে এখনও অ্যাডভান্স, এই জন্য তুমি অ্যাডভান্স যেহেতু গ্রহণ করেছো, এটা কি কোনো ভালো কথা? এটা কথা খারাপ, এই জন্য দায় পাশে যাবে।
কারণ তুমি ব্যাংক থেকেই অগ্রিম ঋণ নাও আর যে কোনো ব্যক্তি থেকেই অগ্রিম ঋণ নাও, তাকে কখনো ভালো অর্থে ধরা হবে না, কারণ এটা পরিশোধ করতে হবে। আর কারো কিছু জানা আছে বয়েজ? আছে কোনো কিছু জানার থাকলে বলো। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।